হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো চলো আজকে আমি তোমাদের সাথে এই মধ্যপ্রদেশ সিরিজের থার্ড ভিডিওটা শেয়ার করি এবং এটা লং ভিডিওর ওয়ান অফ দ্য ব্লগ। তো এখানে আগের ভিডিওতে আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি যে বান্ধবগড় ন্যাশনাল পার্কে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার একদম সামনে থেকে দেখেছিলাম এবং তারপরে আমরা তোমাদের সাথে ফরেস্ট এক্সপিরিয়েন্সটা পুরো শেয়ার করেছি। তো এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের সাথে যে রেস্ট অফ দ্য মধ্যপ্রদেশ ট্রিপের মধ্যে জব্বলপুরে আমরা কি কি দেখেছি। সো এই ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মাঝরাত্রে আমরা উমারিয়া স্টেশনে চলে এসেছি। এটা হলো সেই উমারিয়া স্টেশন যেটা বান্ধবগড় ন্যাশনাল পার্ক থেকে মোটামুটি 50 কিলোমিটার দূরে লোকেটেড এবং এখানে আমরা ওই ভায়া কারি এসেছিলাম। তো এখান থেকে আমরা যেটা করব হচ্ছে একটা লোকাল ট্রেন ধরে, লোকাল ট্রেন ইন দ্য সেন্স ওই রুটে আমি তোমাদেরকে আগেই বলেছি যে ডাইরেক্ট হাওড়া থেকে উমারিয়া যাওয়ার কোনো ট্রেন নেই, যার জন্য আমরা আগে কাটনিতে নেমেছিলাম। তোমরা চাইলে জব্বলপুরও নামতে পারো এবং সেখান থেকেই অন্য আরেকটা রুটে ট্রেন ধরে তোমাদের এখানে আসতে হবে। তো ট্রেনটা হলো 5:53 AM আছে, নাম হলো শাহডোল নাগপুর এক্সপ্রেস। ট্রেন নাম্বারটাও বলে দিচ্ছি 11202। এই ট্রেনটা ধরে তোমরা জব্বলপুর চলে আসবে এবং আমরা চেক ইন করে নিলাম এই সুন্দর একটা হোটেলে এবং এই হোটেলটা ডিটেলসে যদি চাও আমি ডিসক্রিপশানে অলরেডি দিয়ে নেব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। সত্যি কথা বলতে গেলে হোটেলটা খুবই প্রিটি ছিল এবং এর উপর একটা এক্সক্লুসিভ আলাদা রিল আমি আমার এই চ্যানেলে শেয়ার করব। চেক ইন করার পর আমরা ফ্রেশ হয়ে এই লোকেশনটাতে ঘুরতে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করার পর এবং এইটা হলো সেই মধ্যপ্রদেশের ফেমাস ব্যালেন্সিং রক, যেটার ব্যাপারে তোমরা হয়তো অনেকেই শুনেছো। এখানে রকসগুলো একটার পর একটা এরকমভাবেই থাকে এবং এখানে অনেক রকম ন্যাচারাল ক্যালামিটি বা ঝড় যাই হোক না কেন এই রকগুলো একদম ডিসপ্লেস হয় না এবং এইভাবেই থাকে। এটা একটা তোমরা বলতে পারো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হয়েছে এবং কিছুটা আমার মনে হয় লোকাল লোকেরাও এই জিনিসটা মেনটেন করে। তো এখানে আমি এই ব্লগে কিছু কিছু এরকম লোকেশান তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা জব্বলপুর সাইট সিনের মধ্যে অবভিয়াসলি এগুলো তোমরা দেখতে পাবে এবং তোমরা কভার করো। তাছাড়া আমি আরও 2-3টে লং ভ্লগস বানাবো কারণ একটা ভ্লগের টোটালটা দেখানো সম্ভব না। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মোটামুটি সকালবেলায় স্নান টান করে ফ্রেশন আপ হয়ে এই ব্যালেন্সিং রক লোকেশানটাতে চলে এসেছি এবং এখানে আমরা বেশ কিছু রিল শ্যুট করেছিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে রকগুলো সত্যিকারের হিউজ এবং কি সুন্দর একটার উপর একটা একদম স্টিলভাবে দাঁড়িয়ে আছে এবং দেখে মনে হচ্ছে একটুও ডিসপ্লেস হচ্ছে না। তো নিয়ারবাই যে এরিয়াটা আছে এই ব্যালেন্সিং রকের কাছে সেটার নাম হলো মদনমহল ফোর্ট এবং সেই মদনমহল ফোর্টটাতে আমরা এখনই যাব এবং সেটা তোমাদের সাথে আমি দেখাবো যে কেমন ছিল জায়গাটা। তো যাই হোক, এখানে আমি তোমাদের সাথে আরও কিছুক্ষণ দেখিয়ে দিই। একটা জিনিস আমি নোটিস করলাম যে এই ব্যালেন্সিং রক জায়গাটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত ছিল লোকাল সিটিজেনদের, কিন্তু আমি দেখলাম যে অনেক কলেজ স্টুডেন্টরা হয়তো ছুটির পরে এখানে চলে আসে এবং তারপর নিয়ারবাই অনেক কটা ইঞ্জিনিয়ারিং কলেজও আছে, তো সেখান থেকে ওরা এখানে চলে আসে এবং তোমরা দেখতেই পাচ্ছ ওয়াটার বটল কিছু জিনিস ফেলা, মানে অনেক লিটারিং করেছে। এই জিনিসগুলো দেখা উচিত। সত্যি কথা বলতে গেলে গভর্নমেন্টেরও এই ব্যাপারগুলো একটু স্ট্রিক্ট করা উচিত যাতে লোকেরা সব কিছু ওয়েস্ট ডাস্টবিনেই ফেলে এবং এই পাবলিক প্লেসগুলো নোংরা করাটা খুবই বাজে ব্যাপার। বাট এই জিনিসটা আমি অবজার্ভ করলাম। তো আমরা ডিফারেন্ট কয়েকটা ছবি তোলার চেষ্টা করছিলাম এই ব্যালেন্সিং রকটার কাছে। সত্যি কথা বলতে গেলে এই রকটা আমার খুবই মেসমারাইজিং লেগেছে এবং আরেকবার তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করে দিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। তো আমরা ফাইনালি চলে এসেছি ঠিক ওই ব্যালেন্সিং রকের উল্টো দিকে আরেকটা লোকেশন যেটা বেশ পপুলার মধ্যপ্রদেশের মধ্যে এবং জব্বলপুর সাইট সিনের মধ্যে পড়ে। তো এই জায়গাটার নাম হলো মদনমহল ফোর্ট এবং এটা বিল্ড হয়েছিল বাই দ্য গন্ড রুলার, মানে গন্ড যে রুলার ছিল সেই টাইমে এবং সেই রাজার নাম ছিল হচ্ছে রাজা মদন সিং। তো এটা আগে একটা মিলিটারি ওয়াচ টাওয়ার ছিল, মানে এরকম বলা হয়, তারপর সেটা একটা রয়্যাল রেসিডেন্সে পরিণত হয়েছে। তো এখানে যখন আমরা গেছিলাম, মানে তোমরা এখনই দেখতে পাবে এই ফোর্টটার ভিতরে এখানে ছোট ছোট ওয়ার রুমস আছে, কিছু সিক্রেট প্যাসেজ আছে যেটা
মানে ওই টাইমে রাজারা নিজেদের সাম্রাজ্য চালানোর জন্য ইউজ করতো, এবং তোমরা সত্যিকারের ফ্যাসিনেটেড হবে। একটা জিনিস আমি আগেই বলে রাখি যে মদন মহল ফোর্টটা যাওয়ার জন্য তোমাদের পায়ের জোরের খুব দরকার। তো এখানে এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বেশ কিছু সিঁড়ি মানে ক্রস করেই উপরে উঠতে হবে, এবং এটা একটা ছোটো ট্রেকের মতো বলা যেতে পারে, কারণ কি বেস থেকে এই ফোর্টের চূড়া অবধি রিচ করতে কিন্তু অনেকটা টাইম লাগে। এবং আশেপাশে আমি যেটা দেখলাম একটা ইন্টার কালচারাল ব্যাপার, মানে এই ফোর্টে যাওয়ার পাশেই একেবারে পাশাপাশি দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে মসজিদ পড়ে আর ঠিক তার উপরে পড়ে একটা মন্দির, মানে পাশাপাশি দুই ধর্মের লোকেরাই এই একই রাস্তা দিয়ে যায় এবং কেউ মন্দিরে কেউ মসজিদে ঢুকে পড়ে, সেটা এক্ষুনি আমি তোমাদের সাথে দেখাবো। এবং এটা হলো সেই সিঁড়ির প্যাসেজটা, মানে যেখান দিয়ে ট্রেক করে আমরা উঠবো। তো সত্যি কথা বলতে গেলে শীতকালে যাওয়াই ভালো, কারণ এখানে দেখে তোমরা বুঝতেই পারছো যে গরমটা প্রচণ্ড বেশি লাগছিল, এবং অনেক সকালে বেরোলাম। মানে সত্যি কথা বলতে গেলে আমরা তো বান্ধবগড় ন্যাশনাল পার্ক থেকে রাত্রেবেলায় সেই বেরিয়েছি, এবং তারপর সকালবেলায় একেবারে এই লোকেশনগুলো এক্সপ্লোর করার জন্য চলে এসেছি। তো সত্যি কথা বলতে গেলে ঠিক ব্যালেন্সিং রক্সের মতোই দু সাইডে এরকম রক্স তোমরা দেখতে পাবে, এবং জায়গাটা খুবই ফ্যাসিনেটিং। তোমাদের একবার অবভিয়াসলি এই জায়গাটা ভিজিট করাই উচিত। এবং সত্যি কথা বলতে গেলে অনেকেই হয়তো টায়ার্ড হয়ে ট্রেকটা কমপ্লিট না করেই মাঝখানে চলে আসবে, কিন্তু আমি তোমাদের রেকমেন্ড করবো যে একটু কষ্ট করে উপরটা অবধি যেতে, তবেই তোমরা দেখতে পাবে যে একটা সিঙ্গেল বোল্ডারের উপর কি করে মানে এই এত বড় ফোর্টটা দাঁড়িয়ে আছে, বা কিভাবে এটা কনস্ট্রাক্ট করা হয়েছিল। তো সত্যি কথা বলতে গেলে এই জায়গাগুলোতে একবার তোমাদের যাওয়াই উচিত। তো আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ট্রেকটা আমরা করছিলাম এই সিঁড়ির রুটটা দিয়ে, দু সাইডে কিন্তু পুরো বোল্ডার ভর্তি, মানে ওই ব্যালেন্সিং রক্সের মতোই রক্সগুলো একেবারে মানে স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়ে আছে একে অপরের উপর। তো চলো এখানে আমি তোমাদের সাথে ট্রেকিং রুটটা শেয়ার করি, তোমরা লাস্ট অবধি দেখো। টোটাল ট্রেকিং রুটটা আমি যতটা পেরেছি আমি এখানে রেকর্ড করে দেখিয়েছি, যাতে তোমরা কার্ভগুলো দেখে বুঝতে পারো যে জায়গাটা কতটা স্টিপ। এবং সত্যি কথা বলতে গেলে অনেকক্ষণই ট্রেকিং করতে লাগলো, আমাদের কিন্তু 40 মিনিট মতো লেগেই গেল একটা সাইড উঠতে। তো গরমের মধ্যে 40 মিনিটস ওঠাটা অনেকটাই চাপের ব্যাপার। যাই হোক, তোমরা যেগুলো বললাম সেগুলো ক্যারি করো, মানে সানস্ক্রিন ভালো করে মেখে ওয়াটার বটল নিয়ে তারপরেই ট্রেকটা করতে এসো। এটা একটা লং প্যাসেজ, বেশ অনেকক্ষণই লাগে, কিন্তু যাই হোক দু সাইডে যেহেতু শেড আছে, অনেক কটা ট্রি আছে, তার জন্য একটু শেড তো আমরা পেয়েছি, ওই জন্য কষ্ট হয়েছে, আবার ঠিক ঠিক আছে মোটামুটি, এমন কিছু খারাপ না। তো অবভিয়াসলি এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে ট্রেকটা করার আগে। তো ফাইনালি আমরা এবার পৌঁছে গেছি ওই টপটাতে যেখানে ফোর্টটা আছে, এবং এই হলো সেই বিখ্যাত মদন মহল ফোর্ট। এবং এই যে জায়গাটা যদি তোমরা জানতে চাও যে এটা জব্বলপুর থেকে কতটা দূর, এটা মোটামুটি 6 থেকে 7 কিলোমিটারের মধ্যে পড়ে জব্বলপুর স্টেশন থেকে। তোমরা চাইলে একটা অটো বুক করেও চলে আসতে পারো। এবং এই জায়গাটার নাম হচ্ছে দেওতাল। অনেকে হয়তো ভাবছো যে এখানে যেতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে কিনা, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি আপাতত নেই, এবং এই ট্রেকটা করার জন্যও নেই। তো আমি আরেকটা জিনিস তোমাদের বলবো যে আর্লি মর্নিং বা লেট ইভিনিংয়ে তোমরা এই ট্রেকটা করো, কারণ মানে আমরা যেমন করছিলাম এটা হচ্ছে মিড ডেতে, মানে দুপুরবেলায়। তো দুপুরবেলায় করার জন্য যে অসুবিধাটা হচ্ছিল, সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড হিট লাগছিল। আর আমি বলবো তোমরা যাতে ডিহাইড্রেশন থেকে বাঁচতে পারো, একটা ছোট ওয়াটার বটল আর সানগ্লাস এটা ক্যারি করবেই, এবং তারপরেই ট্রেকটা করবে। কিন্তু উপরে পৌঁছানোর পরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। সত্যি কথা বলতে গেলে এরকম এনশিয়ান আর্কিটেকচারের কম্প্যারিজন হয় না, অতিরিক্ত সুন্দর দেখতে লাগছিল ফোর্টটা, এবং দেখে মনে হচ্ছিল যে কত ধৈর্য ধরে এই রকম আর্কিটেকচার বানানো হয়। এবং আজকালকার দিনের থেকে সত্যি কথা বলতে গেলে এই ধরনের আর্কিটেকচার অনেক বেশি মজবুত, এবং এগুলো আর্থকোয়েক হয় কিংবা ঝড় হয়, এত কিছু হয় তবুও ভাঙে না এখনকার জিনিসের মতো। কিন্তু তখনকার দিনে জিনিসের কোয়ালিটি অনেক ভালো, এখনের মতো অত ব্রিটেল বা সত্যি কথা বলতে গেলে ভেঙে যায় এই ধরনের জিনিসপত্র নেই। একবার নিলাম তো
ওখানে বেশ কিছু টাইম স্পেন্ড করে এবার আমরা গ্র্যাজুয়ালি চলে যাচ্ছি টুয়ার্ডস দ্য ডাউনস্টেয়ার। এবং আজকে আমরা আরও দুটো ইম্পর্টেন্ট লোকেশন, খুবই মানে বিখ্যাত দুটো লোকেশন কভার করব জব্বলপুরের। তো সত্যি কথা বলতে গেলে ওই যে লোকেশনটা আছে সেটা আমি তোমাদেরকে মেবি নেক্সট ব্লগে দেখাবো, বাট আজকে আমি তোমাদের সাথে ইন্ট্রোডাকশনটা দেখিয়ে দেবো। তো গাইস এই দেখো সেই যে বিখ্যাত শিব মন্দিরটা যেটার কথা আমি তোমাদের বললাম, এটা জব্বলপুরেই অবস্থিত এবং এটা মদন মহল ফোর্ট দিয়ে যখন তোমরা ট্রেক করে উপরের দিকে উঠবে তখনই পড়ে। আর ওই সাইডেই আরেকটা মসজিদও পড়ে। তো এই দেখো গাইস এখানে মদন মহল ফোর্টের এই হোর্ডিংটা যেটা তোমরা দেখতে পেলে, এবং তোমরা চাইলে এখানে কোল্ড ড্রিঙ্কস বা কিছু খেয়ে নিতে পারো। ছোট ছোট দুটো দোকান আছে, এমনি বড় কোন রেস্টুরেন্ট এখানে অ্যাজ সাচ নেই। তো ছোট কিছু দোকান আছে, তোমরা ওই ম্যাগি বা মানে এগ অমলেট এই টাইপের কিছু একটা খেয়ে নিতে পারো। এবার আমরা গ্র্যাজুয়ালি বেশ কিছুটা ডিস্টেন্স ট্রাভেল করে, মানে 15 কিলোমিটার মতো ট্রাভেল করে আমরা এবার যাচ্ছি টুয়ার্ডস আরেকটা ইম্পর্টেন্ট লোকেশন, মানে যেটা খুবই পপুলার এবং এটা দেখার জন্য আমরা খুবই বেশি এক্সাইটেড। সেটা হলো বেদাঘাটের বোটিং, নর্মদা রিভারের বোটিং। তো নর্মদা রিভারের বোটিং আমি তোমাদেরকে বললামই যে এটা করার জন্য মানে লাকের দরকার, ইন দ্য সেন্স যে এই দেখো গাইস এরকম পুরো বোটিং তোমরা করতে পারবে। এরকম সুন্দর সুন্দর রকেট স্ট্রাকচারের উপর আমরা বোটিং করব। এবং তোমরা তো দেখলেই যে আমরা যখন আসছিলাম তখন রাইট সাইডে একটা হনুমানজির মন্দির পড়ে এবং এখানে তোমাদের এন্ট্রি করে নিতে হবে। এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে শিব ঠাকুরের অনেক কিছু মূর্তি এবং এখানে তার সাথে নন্দী মহাদেবেরও অনেক কিছু মূর্তি আছে। নন্দী মহারাজ প্লাস এখানে শিব ঠাকুর, মানে দুজনেরই তুমি অনেক কিছু মূর্তি এখানে পেয়ে যাবে। তাছাড়া তোমরা এখানে অনেক রকম চুড়ি অর্নামেন্টস এসবও পাবে। এগুলো কিন্তু সবকটা নিজে হাতে ওখানে লোকাল ক্রাফটসম্যানরা তৈরি করেছে। তো আমার ব্লগগুলো কাইন্ডলি তোমরা অনেকের সাথে শেয়ার করে দাও, এখানে অনেক রকম ইনফরমেশান পাবে, কারণ আমি ডিটেলসে অনেক কিছু জিনিস দেখাই। তোমরা এন্ড অবধি থাকলেই এগুলো দেখতে পাবে, নাহলে তোমরা দেখতে পাবে না। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভ্যারাইটিস অফ জিনিস আছে এবং আয়নাগুলো তো দেখো গাইস, ছোটো ছোটো আয়নাগুলোতে কত ডেকোরেশন করা। এত জিনিস দেখে আমাদের ইচ্ছা করছিল যে হাওড়া বা কলকাতায় এরকম জিনিস পাওয়া গেলে কত ভালো হতো। এবং এটাকে বলা হয় নর্মদা শিব। এই শিব ঠাকুর খুবই জাগ্রত, আমরাও একটা নিয়েছিলাম। তারপরে গাইস এই দেখো এখানে আমরা নৌকা বিহারে চলে গেলাম। তোমরা চাইলে পুরো বোটের বুকিংও করতে পারো বা তোমরা শেয়ারিংয়েও যেতে পারো। আমরা কাইন্ড অফ বলতে পারো শেয়ারিংয়ে গেছিলাম, কিন্তু মানে আলাদাও তোমরা চাইলে যেতে পারো। তো শেয়ারিংয়ে যাওয়ার একটা কারণ কি চার্জটা অনেকটা বেশি। তো তোমরা যদি শেয়ারিংয়ে যাও তাহলে একটু কম পড়বে। তো ট্রাই করবে যে বোটের যে কটা পারমিট লিমিট আছে সেটা ক্রস না করতে, কারণ এই রিসেন্ট বার্গি ড্যামে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং আমি তোমাদের সাথে এই ব্লগে আমি করব না শেয়ার। তো বার্গি ড্যামের উপর একটা আলাদা ব্লগ আসবে, সেখানে আমি তোমাদের সাথে টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আনফর্চুনেটলি বার্গি ড্যামে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে এখন কারেন্টলি, বাট আগে আমরা যখন গেছিলাম তখন অনেকটা সুস্থ ছিল এবং বার্গি ড্যামের উপর কী করে বুকিং করতে হয় সমস্ত আমি শেয়ার করেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো।